ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে আমেরিকা ভ্রমণে আছেন। তিনি আসবেন আশা করছি। তো তার এই যে আগমন, আমেরিকা গমন সারা বাংলাদেশকে রীতিমতো উত্তাল করে ফেলেছে। তিনি যখন যাচ্ছিলেন, তখন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছিল। একেবারে যাত্রার শেষ মুহূর্তে তিনি যেভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর জামাতের নেতা এবং এনসিপির নেতা-নেত্রী, মোট এই ৩টি দল থেকে ৬ জনকে রিক্রুট করলেন। তারপর আবার তাদেরকে নিয়ে আমেরিকাতে গেলেন। আমেরিকার যে এয়ারপোর্ট, নিউ ইয়র্ক এয়ারপোর্ট, সেখানে যে ঘটনা ঘটল এবং এখন পর্যন্ত একটার পর একটা ঘটনা যেভাবে ঘটে চলেছে, তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে রাজনীতি তিনি যেভাবে করতে চেয়েছেন এবং যেভাবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেয়েছেন, প্রায় সব ঘটনাগুলোই একইভাবে ঘটেছে। এখানে দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে অনেকগুলো সমীকরণ হচ্ছিল। অনেকে সন্দেহ করছিল যে ভারতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক হচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছিল যে না না, ভারতের সঙ্গে নয়, আসলে মূলত আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা সম্পর্ক হচ্ছে। অনেকে বলার চেষ্টা করছিল যে এনসিপি মূলত এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা করে বেশ কয়েকটি সিট পাওয়ার জন্য তদবির করছিল। আর জামাত যে পিআর পদ্ধতির কথা বলছে নির্বাচনে, এটার মূল উদ্দেশ্য মূলত পিআর নয়। মূল উদ্দেশ্য হলো বিএনপির সঙ্গে বার্গেনিং করে কম করে হলো ৩০ থেকে ৩৫টি সংসদীয় আসন বাগিয়ে নেয়া। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে কথাগুলো, তার মধ্যে প্রধানতম ন্যারেটিভ যেটি, সেটি হলো তিনি সহজে যাবেন না, তিনি থাকবেন, অনেক অনেক দিন থাকবেন, হয়তো ৫ বছর, হয়তো ১০ বছর। আবার যারা একটু কম চিন্তা করেন তারা বলার চেষ্টা করছেন যে তিনি হয়তো এই যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন দেওয়ার চেষ্টা করছেন, সেই নির্বাচন তিনি দেবেন না। এর মধ্যে মার্কিন ডিপ স্টেটের কথা আসছে। তারপরে আমেরিকার সঙ্গে তার কি কি বাণিজ্য রয়েছে, ব্যক্তিগত বাণিজ্য, এবং আমেরিকার কি কি বাণিজ্য রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, এগুলো নিয়ে রীতিমতো মহাকাব্য রচিত হচ্ছে। তিনি যখন যাচ্ছেন বাংলাদেশ থেকে, তখন বেশ কয়েকজন সামাজিক ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত, লেখাপড়া জানা, যথেষ্ট লেখাপড়া জানা, শিক্ষিত সজ্জন, তারা অনেকেই দেখলাম কন্টেন্ট তৈরি করেছে যে বাংলাদেশে যে সকল দুষ্প্রাপ্য খনিজ দ্রব্য রয়েছে, এগুলো সাধারণত এশিয়াতেই বেশি হয়। ইউক্রেনে কিছু আছে, চায়নাতে আছে, এবং বাংলাদেশে বিপুল পরিমাণে আছে বলে ধারণা করা হচ্ছে। এই দুষ্প্রাপ্য যে খনিজ দ্রব্যগুলো, এগুলো মূলত ইলেকট্রনিক্স আইটেম, আমাদের যে মোবাইল টেলিফোন থেকে শুরু করে কম্পিউটারের যে ডিভাইসগুলো তৈরি হয়, এমনকি বিভিন্ন এই যে অত্যাধুনিক যন্ত্রপাতি, ফাইটার প্লেন, কামান, মানে যেখানে যত ইলেকট্রনিক সার্কিট রয়েছে, সেই সার্কিটগুলো যাতে গরম না হয়ে যায়, এই জন্য একটা বিশেষ খনিজ পদার্থ এই সার্কিটের সঙ্গে যুক্ত করতে হয়, যেগুলো তাপে চাপে সহজে গরম হয় না। তো এইগুলোকে অতি প্রয়োজনীয় এবং দুষ্প্রাপ্য খনিজ দ্রব্য বলা হয়। সারা পৃথিবীতে এ যাবৎকালে আবিষ্কার হওয়ার পর মাত্র ১৭টি এরকম দুষ্প্রাপ্য খনিজ দ্রব্য পাওয়া গিয়েছে। আর এই সকল ১৭টি দুষ্প্রাপ্য খনিজ দ্রব্যের মধ্যে বাংলাদেশে মাত্র ৯, বিস্ময়করভাবে যেটি বলা হচ্ছে যে এই ১৭টি দুষ্প্রাপ্য খনিজ দ্রব্যের মধ্যে বাংলাদেশে ৮টি পাওয়া যাবে বা ৮টির সম্ভাবনা রয়েছে। এরকম একসঙ্গে ৮টি খনিজ দ্রব্য একক কোনো ভূখণ্ডে, তাও আবার বাংলাদেশের মতো একটি ছোট ভূখণ্ডে পাওয়া যাবে, এরকম সম্ভাবনা পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে নেই। এখন প্রশ্ন হলো যে এই দুষ্প্রাপ্য খনিজ দ্রব্যগুলো আমেরিকা বাংলাদেশ থেকে নেওয়ার জন্য, এক্সপ্লোর করার জন্য নানা রকম ফন্দি ফিকির করে যাচ্ছে। এবং তাদের এইরকম আরও কয়েকটি জোন রয়েছে, যেমন এই যে গাজা, ছোট্ট একটা অঞ্চল, ফিলিস্তিনের গাজা। গাজা নিয়ে আমেরিকা এত কেন লম্ফজম্প করছে? মূল কারণ হলো এরকম গাজার মাটিতেও পৃথিবীর এরকম দুষ্প্রাপ্য কতগুলো খনিজ পদার্থ রয়েছে। জায়গা অল্প, কিন্তু এখানে ঠিক ইউরেনিয়ামের চাইতেও মূল্যবান খনিজ দ্রব্য রয়েছে।
তো বাংলাদেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে এরকম খনিজ দ্রব্য রয়েছে। আমরা ৮০ দশকে দেখেছিলাম যে কক্সবাজার যে সমুদ্র সৈকত, সেখানে ব্ল্যাক ডায়মন্ড রূপে বলা হয়েছিল কালো বালি, এক ধরনের কালো বালি সমুদ্র সৈকতে দেখা যায়। এগুলোর যে মূল্য, যেগুলোর মূল্য মানে সাধারণ আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু আমরা প্রযুক্তির কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরের থেকে শুরু করে একেবারে টেকনাফের উখিয়া পর্যন্ত যে বিশাল তট রয়েছে, সেই তটে এই ব্ল্যাক ডায়মন্ডকে আমরা কাজে লাগাতে পারিনি, এবং এগুলো নেওয়ার জন্য মূলত পশ্চিমা রাষ্ট্রগুলো বিশেষ করে আমেরিকা উন্মুখ হয়ে আছে। এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনাকারী, তাদের বক্তব্য হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জিনিসগুলো নিয়ে আমেরিকার সঙ্গে বার্গেনিং করবেন। তিনি আমেরিকাকে যদি এই সুযোগ দেওয়া হয় তাহলে তিনি কি সুযোগ পাবেন? তিনি কি অগণিত সময়, অনির্ধারিত সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবেন? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। এর কারণ হলো এইবার তিনি যে কারণে গিয়েছেন সেখানে, এটা কেবলমাত্র একটা ভাষণ নয়। এখানে তিনি তার বিরাট লটবহর নিয়ে গেছেন এবং তাকে যেতেই হবে। যাওয়ার জন্য তিনি যাদেরকে নিয়ে গেছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই ঠাট্টা করে বলার চেষ্টা করছে মূলত তাদেরকে তিনি ঢাল হিসেবে নিয়েছেন, এবং এটা যে কাজের কাজ হয়েছে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। এর কারণ হলো ওখানে এনসিপির যে নেতা তাকে ডিম মারা হয়েছে, তারপর তাসনিম যারা তাকে ঘিরে অকথ্য গালিগালাজ করা হয়েছে। মির্জা ফখরুল সাহেবকেও রেহাই দেওয়া হয়নি। কেবলমাত্র জামাতের যিনি গেছে নেতা, সেই জামাতের নেতাকে মূলত সেই জামাতের নেতাকে মূলত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো গালিগালাজ করা হয়নি। এটা নিয়ে আরো নতুন বিতর্ক তৈরি হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হলো আক্তারের গায়ে যে ডিম মেরেছে বা ওই স্থানে যারা বিপ্লব করেছে তাদের গ্রামের বাড়িতে এখন এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে বাংলাদেশে, তারা ডিম মারার একটা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই যে রাজনীতির বিভেদ এবং বিসংবাদ, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকা ভ্রমণের আগে ছিল না, এটা নতুন করে শুরু হলো, এবং এই বিভেদ বিসংবাদে সবচেয়ে বেশি লাভবান হবে বর্তমান সরকারের। দ্বিতীয়ত, রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা অলিখিত সমঝোতা চলে এসেছিল ডাকসু নির্বাচনের পর। ডাকসু নির্বাচনে জামাতের ভূমিধস বিজয়, এই ভূমিধস বিজয়ে প্রায় সবাই একবাকে বলার চেষ্টা করেছেন যে জামাতের এই বিজয়ের পিছনে আওয়ামী লীগের হাত আছে। শামীম ওসমান টেলিফোন করে দিয়েছেন, ছাত্রলীগের নেতারা জামাতের লোকদেরকে ভোট দিয়েছেন, আদারওয়াইজ তাদের এত বেশি ভোট পাওয়ার কোনো কারণ ছিল না। এরপর ছাত্রদল, তারপরে যুবদল, বিএনপি তারা সম্মিলিতভাবে মনে মনে রাগ করল এবং বলল যে আমরা সারা বাংলাদেশে আওয়ামী লীগের শত্রু হচ্ছি, আমরা যেখানে ইচ্ছা সেখানে তাদের বিরুদ্ধে মব করছি, মামলা করছি, মোকদ্দমা করছি, তাদের সঙ্গে প্রতিযোগিতা অবতীর্ণ হচ্ছি, আর জামাত এই সুযোগ নিয়ে তারা মাখন খাচ্ছে, পোলাও খাচ্ছে, কোরমা খাচ্ছে। আমরা আর এখন থেকে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মুখোমুখি হব না, তাদের মিছিল ফেরাবো না, তা দেখি জামাত কি করে আর এনসিপি কি করে। আর এই সুযোগ নিয়ে আওয়ামী লীগ যখন খুব ঘন ঘন সারা বাংলাদেশে দৈনিক 40, 45, 50টি মিছিল করে যাচ্ছিল, সরকারের যখন টনক নড়ে যাচ্ছিল, ভিত্তি যখন কেঁপে যাচ্ছিল, ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রজ্ঞা মেধা দিয়ে যে কুটচাল চাললেন এবং যেভাবে মির্জা ফখরুল সাহেবকে তার সফর সঙ্গী করলেন, এতে করে মির্জা ফখরুল সাহেবের যে ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ার বলতে গেলে মুখ থুবড়ে পড়েছে। এবং জামাত সমর্থিত যে সকল বুদ্ধিজীবী রয়েছে, পত্রপত্রিকা রয়েছে, তারা মির্জা ফখরুলের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তিনি কবে কোন পত্রিকা একটা সাক্ষাৎকার দিয়েছেন ভারতের, সেটি এখন সম্মুখ সারিতে নিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে তার লিয়াজু, তিনি ভারতের এজেন্ট, এ সকল নানা কথাবার্তা বলা হচ্ছে। এবং বেচারা বাধ্য হয়ে বলছেন এখন যে মূলত তিনি ভারতের লোক নন, আর এই ধরনের সাক্ষাৎকার তিনি যা বলেছেন এটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, এআই দিয়ে তার বক্তব্যকে কন্টামিনেট করা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু সর্বনাশ যা ঘটার ঘটে গেছে। তিনি যদি আমেরিকা না যেতেন তাহলে এই জিনিসগুলো সামনে আসতো না, অথবা তিনি যদি বাংলাদেশে থাকতেন এটা আর আসতো না।
দ্বিতীয়ত আমেরিকাতে গিয়ে তিনি যেভাবে লাঞ্ছিত হয়েছেন এয়ারপোর্টে, এরপর পরবর্তীতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তাদেরকে দেখা যায়নি, নেতাদেরকে দেখা যায়নি। শুধুমাত্র ডক্টর ইউনূস এবং তার যারা লোকজন রয়েছে তারাই শুধু সেখানে গেছেন। এবং মির্জা ফখরুলের যারা সমালোচক তারা বলার চেষ্টা করছেন যে মির্জা ফখরুল যে পরিমাণ অপমান হয়েছেন, তার যদি আত্মমর্যাদা বোধ থাকে তার ইমিডিয়েটলি এখন সেখান থেকে চলে আসা উচিত। এর কারণ হলো তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হয়নি, তাকে জাতিসংঘের অধিবেশনে নিয়ে যাওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। তো এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস যে মিশন নিয়ে আমেরিকাতে গেলেন, সেই মিশনে তিনি যে শতভাগ সফল, আর তার সেই মিশনের ফাঁদে যারা পা দিয়েছেন তাদের প্রায় সবারই যে সর্বনাশ হয়ে গেছে, এবং সেই সর্বনাশটা কত পরিমাণ সর্বনাশ, কি পরিমাণ সর্বনাশ এবং এর বিস্তৃতি কত, সেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা বাংলার মাটিতে দেখতে পারবো।